নমস্কার, রেডিও সিটি বাংলায় আপনাদের স্বাগত। রসনা তৃপ্তিতে আমের জুড়ি মেলা ভার। আম খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় খুব একটা নেই। যেমন মাছে ভাতে বাঙালি কথাটা রয়েছে না, সেরকমভাবেই ঠিক আম খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যাটা খুব একটা নেই বললেই চলে। আমের শুধুমাত্র মালদার মুর্শিদাবাদ আম চাষের জন্য বিখ্যাত বা সেখানকার আমই শুধুমাত্র ভালো ফলন দেয়, ভালো চাষ হয়, খুব সুস্বাদু এমনটা নয়। লালমাটির রুখা সুখা দেশ বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গাতেও কিন্তু আমের ফলন ভীষণ রকমভাবে নজর কেড়েছে। রসনা তৃপ্তিতে অন্য রকম একটা জায়গা করে নিয়েছে বাঁকুড়ার আম। এরকমই বাঁকুড়ার একটি রুখা সুখা পাথুরে মাটির জায়গা জোরদা, একদম প্রত্যন্ত একটি এরিয়া, প্রত্যন্ত এলাকা। সেখানে প্রায় 50 একর জায়গার ওপর আমের বাগান, 7,000-এর বেশি, প্রায় 20টির বেশি প্রজাতির আমের চাষ। এক একটা আমের ওজন সেগুলো প্রায় 500 থেকে 600 গ্রাম। কহিতুর, আম্রপালি তো রয়েছে, দশেরা, একাধিক আমের ফলন রয়েছে। আর আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন আজকে আমাদের এই আড্ডায়, সেই মানুষটি আমের বাগান তৈরি করেছেন। 2017 সালে তার প্রথম ভাবনা, প্রথম শুরু। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে ফলন ফলতে শুরু করেছে এবং প্রায় 100 টনের মতো এবার এই 2025-এর এই গরমে রসনা প্রিয় মানুষের কাছে পৌঁছে যাবে এখানকার আম। আমার সঙ্গে রয়েছেন ডক্টর মানস মণ্ডল। আপনাকে স্বাগত রেডিও সিটি বাংলায়। নমস্কার। আপনার এই ভাবনা, একদম কেন্দ্রীয় সরকারের চাকরি ছেড়ে দিয়ে আমের বাগান তৈরিতে মজে গেলেন, এটা কেন, কিভাবে? আসলে দেখুন, আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছি। মোটামুটি বিএসসি এমএসসি করার পরেতে পিএইচডির কাজও কমপ্লিট করে নিয়েছিলাম। তার মধ্যে আমি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড কোঅপারেশনে কাজ পাই, কিছু কাজ করেছি, বিভিন্ন সেক্টরেতে জব করেছি। কিন্তু দেখেছি যে আমরা এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করি তারা সবসময় পড়াশোনা করতে করতে কী হয়, কাজের জগতের মধ্যে যখন হারিয়ে যায় তখন এগ্রিকালচার সিস্টেমটার থেকে যেন অনেক দূরে চলে যায়, মানে একটা যান্ত্রিক জীবনে চলে যায়। অ্যাকচুয়ালি হয়ে যায় আমরা ক্লার্ক, হ্যাঁ, অথবা অ্যাকাউন্ট্যান্ট, এরকম টাইপের। বাজেট আসে, সেখান থেকে খরচা করতে হয়, বাস এটা নিয়ে ডে টু ডে কোনো রকমভাবে আমরা ফিল্ড লেভেলে কোনো কাজ করার মতো স্কোপ পাই না। আমি যতগুলো চাকরি করেছি দেখেছি, কিন্তু কিছু কিছুতে আসে। কিন্তু তখন দেখলাম যে চাকরি করা ছাড়াও যে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করার পরে বা পিএইচডি করার পরেতে একটা মানুষের একটা মানবিক বোধ যদি হয়, তো সেটাতে মনে হয় যেন গ্রাসরুট লেভেলে এসে কোনো কিছু একটা করা। সেটা একটা আমার মনে হয় যেটা মানুষের মানবিক দিক আছে, যে আমি নিজে চাকরি করলে আমার একটা ফ্যামিলিকে সারভাইভ করাবো, কিন্তু হয়তো আমি যদি চাষ করতে আসি বা কোনো একটা এইসব নিয়ে ফার্ম তৈরি করতে পারি, আরও হয়তো 10-15টা ফ্যামিলি দিয়ে শুরু হবে, আস্তে আস্তে ওটা বাড়তে থাকবে। সেই রকম একটি ভাবনা নিয়ে চাকরি ছেড়ে প্রথম এসে শুরু করেছিলাম। যখন এখানে আসি প্রথমে, এখানেতে প্রচুর, মানে বাঁকুড়া পুরুলিয়াতে আমার জানা আছে 1 লাখের মতো আম চারা দিয়ে আম বাগান করা হয়েছিল, বড় বড় প্রায় 18টা, ঠিক আছে। তো 19 সালে আমি যখন ঘুরতে আসি, এই বাগানগুলোর কী অবস্থা দেখতে আসি, তখন দেখে নিজেরই খুব খারাপ লেগেছিল যে এত খরচা করে যে বাগানগুলো তৈরি করা হয়েছে, সেই বাগানগুলোর এরকম অবস্থা, অযত্নের মধ্যে পড়ে রয়েছে। চারদিকে ঘাসের ঝোপ, বড় বড় ঘাস ঝাড়, কুলের ঝোপ হয়ে গেছে। এগুলো এই বাঁকুড়া পুরুলিয়া বড় বড় বাগানগুলো সবগুলোতেই প্রায় এরকম অবস্থা ছিল। তো সেই কারণে আমি জোরদাতে, যেহেতু আমি 2012 সালেতে এখানেতে প্রথম আসি, তো তখন থেকে একটা ইচ্ছা ছিল যে এখানেতে একটা আম বাগান হলে ভালো হয়, এরকম রুখা সুখা মাটিতে। তো তারপরে যাই হোক হয়েছিল। হওয়ার পরেতে আমি 19 সালেতে যখন আসি, তখন এইরকম অবস্থা দেখে আমি কিন্তু চলে আসি যে ঠিক আছে, চাকরি ছেড়ে ডিসিশন নিয়ে নিই যে চাকরি ছেড়ে আমি এখানে একটা কিছু করবো। হ্যাঁ, ভয়ঙ্কর রিস্ক নিয়েছিলেন, ভীষণ রিস্ক নিয়ে শুরু করেছি। দিয়ে 21 সালে আমি জাস্ট এখানেতে এসে বাগানটা দেখভাল করার শুরু করি। পুরো এলাকাটাকে লিজ নিয়েছি,
লিজ নিয়ে গাছগুলোকে প্রথম দেখভাল করা হয়, গাছগুলোকে বার করা হয়, বের করে সেগুলো যত্ন করে করে আজকে যে আম দেখছেন গোটা গাছে ভর্তি হয়ে রয়েছে, সেটা কিন্তু 21 সাল থেকে শুরু হয়েছে আমার সাধনা বলতে পারেন একরকম। ঠিক আছে, আজকে এই গাছগুলোতে এত সুন্দর আলফানসো। না, এটা তো ভাবায় যে দেখুন না, একটা মানুষ, আপনি এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করেছেন, পড়াশুনো করার পর আপনার ইচ্ছে হলো যে আপনি আপনার সেই জগৎটা অর্থাৎ গ্রাসরুট লেভেলে আপনি থাকবেন এবং সেই কৃষি কাজটাকে করবেন। ক্লারিক্যাল যে পোস্ট রয়েছে সেগুলো নয়, অফিসের যান্ত্রিক জীবন নয়, সব ছেড়ে দিয়ে মাঠেই থাকবেন। এটাই কি ভাবনা, মানে এই যে একটা অ্যাম্বিশন, এই লক্ষ্যটা কি ছেলেবেলা থেকে ছিল নাকি পড়াশুনো করতে গিয়ে আস্তে আস্তে এটা আপনার মনের মধ্যে এসেছে? না, অ্যাকচুয়ালি আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি, জয়পুরেতে আমাদের অরিজিনাল বাড়ি, তো ওখানেতে আমার ছোটোবেলাতে আমার ঠাকুমা বলতেন বারবার যে তুই এগ্রিকালচার পড়বি, পিএইচডি করবি। আমি হয়তো 2-3 থেকে এইসব কথাগুলো শুনেছি, পিএইচডি তখন মানে বুঝতাম না। ঠিক আছে, এগ্রিকালচার পড়বি সেটা আমি হয়তো বুঝে এসেছি 6-7। ঠাকুমা কি করে জানতেন তখন এগ্রিকালচার করবে? ঠাকুমা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে চাষবাসের ব্যাপারটাতে ওনার ভীষণ ইন্টারেস্ট ছিল এবং উনি ওইটা দেখভাল করতেন। ঠিক আছে, আমাদের বাড়িতে যতগুলো চাষবাসে ম্যাক্সিমাম সময়। তো ওনার এই কথার থেকে আস্তে আস্তে কিন্তু মানে মারা যাওয়ার আগে উনি একটা কথাই বলেছিলেন হাত ধরে, যে বাবু মানে আমার মাধ্যমিক পরীক্ষার 4 দিন আগে মারা যান, তো উনি তার আগে বলেছিলেন যে এগ্রিকালচার পড়বি এবং পিএইচডি করবি, এই দুটো ওয়ার্ড। তো আমি আর কোনো দিকে তাকাইনি, আমি ঠাকুমার কথা রেখে এটা করেছি। তো আর একটা জিনিস হচ্ছে এগ্রিকালচারটা আমার প্যাশন, আমার বাড়িতেই বরাবরই একটা এগ্রিকালচার অ্যাটমসফিয়ার ছিল। সেখান থেকে আমার এটা একটা ইয়ে করা। কিন্তু আমি যখন পিএইচডি করার পর থেকে একটু লুক চেঞ্জ হয়ে যায় মানুষের। যখন মাস্টার ডিগ্রি অবধি একরকম আছে, পিএইচডি করার সময় তার ধ্যান ধারণা একটু বদলায়। আমার যেটা নিজস্বতা বলছি, এটা সবাইকার সঙ্গে মিলবে বলে মনে হয় না, কিন্তু আমার এটা হয়েছিল। তো সেই কারণেতে বিভিন্ন সেক্টরে চাকরি করার সুবাদে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করে 10 বছর প্রায় এক্সপিরিয়েন্স নেওয়ার পরেতে আমি কিন্তু দেখলাম যে আমার যেটা মনে হয়েছিল যে ভবিষ্যতে কিন্তু এগ্রিকালচারটা এমন একটা দিকে যেতে চলেছে যেখানেতে হয়তো আমাদের এরকম গ্রাসরুট লেভেলে কাজ করার প্রয়োজনীয়তা আছে। হয়তো প্রথমে হয়তো খুব মুখ থুবড়ে পড়তে হবে বা খুব স্ট্রাগল করতে হবে, কিন্তু একদিন না একদিন মনে হবে যেন এটা একটা ঠিক রাস্তা বা অ্যাটলিস্ট একটা সেন্টার অফ এক্সেলেন্সের মতো কোনো জিনিস হতে পারে। তা হঠাৎ করে এগ্রিকালচার তো অনেকগুলো দিক রয়েছে, আমের বাগান করার স্বাদ জাগলো। এটা তো শুধুমাত্র এগ্রিকালচারের দিকে নয়, এটা হর্টিকালচারের মধ্যে পড়ে যায়। তো এই ইচ্ছেটা জাগলো কেন? এটা অ্যাকচুয়ালি আমি অ্যাগ্রোনমি নিয়ে পিএইচডি করেছি ঠিকই, কিন্তু আমার একটা প্যাশন বরাবর ছিল ভেজিটেবলস এবং ফ্রুটসের উপরেতে, বরাবরের আমি এটার উপরে ইন্টারেস্ট ছিল আমার। ঠিক আছে, তো সেই কারণেতে আর আমটা আমি যখন করি হাই ডেনসিটি অর্চার্ডের উপরে আমার একটা কাজ ছিল যে আম্রপালি গাছকে 10 ফুট বাই 10 ফুটেতে লাগিয়ে হেক্সাগোনাল সিস্টেমে করে এটাকে করা সম্ভব এবং এটা বাঁকুড়া পুরুলিয়াতে সাকসেস হতে পারে। আমি যখন বিশ্বভারতীতে পড়াশোনা করি তখন এটাকে আমি একটা অ্যাসাইনমেন্ট হিসেবে করেছিলাম, যেটা পরে বুক চ্যাপ্টার হয়েছিল। ঠিক আছে, তো এই কারণে একটা ইন্টারেস্ট ছিলই। ঠিক আছে, এবার আমের বাগানটা হচ্ছে মানে কি অ্যাক্সিডেন্টালি ওটা একটা হয়েছিল। ঠিক আছে, তো আমি দেখলাম যে এরকম একটা জায়গাতে যখন আম গাছগুলো সারভাইভ করে গেছে, ঠিক আছে, তো আমি অ্যাগ্রোনমিস্ট, আমি কি গাছটাকে যত্ন করতে পারি, আমি গাছটাতে কি দরকার সেটা আমি ডে টু ডে বুঝতে পারবো। ঠিক আছে, এবং তার মধ্যে ভেজিটেবলস কাল্টিভেশন করতে গেলে বা স্ট্রবেরির মতো কোনো ফসল করতে গেলে, অর্থকরী ফসল, সেগুলোকে কিভাবে করতে হবে, গাছটাকে কিভাবে লালন পালন করতে হবে, হ্যাঁ, সেগুলো আমার নিজের এক্সপার্টিস। ঠিক আছে, এই কারণেতে আমটার উপরে মেন করা। আর আমি যেটা দেখছিলাম যে বাঁকুড়া পুরুলিয়াতে আলফানসো হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। ঠিক আছে, আমার এই বাগানতে যেমন 3000-এর মতো আলফানসো গাছ আছে, আর মোটামুটি 3000 7,000 টোটাল 7,000-এর মধ্যে 3000 আলফানসোর গাছই আছে। ঠিক আছে, এবং তার মধ্যে কেশর আছে কিছুটা, আরও কিছু, বাকি অনেক প্রায় 20 রকমের জাত রয়েছে। ঠিক আছে, তো এখানেতে আমার যেটা বাঙালি আম খেতে সত্যিই ভালোবাসে। ঠিক আছে, এবং আমার দেখা, আমি বিভিন্ন জায়গাতে আম খেয়েছি বা এক্সপোর্টের সময় তো দেখেছি চারদিকে ঘুরে। হ্যাঁ, তো বাংলার মানে আমাদের বাঁকুড়ার মানে আমরা বাঙালিরা হিমসাগর, ল্যাংড়া এইসব জিনিসগুলোই আমগুলো নিয়ে বেশি সবসময় করি যে আমাদের হিমসাগর আছে বিশাল, কিন্তু বাঁকুড়ার যে আম্রপালির যে টেস্ট হয় এবং তার সুইটনেস, তার যে টেক্সচার ভিতরেরটা, সেটা অসাধারণ। এবং আমি পরে দেখলাম যে আলফানসোটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই স্বাদের দিকে আসছে। ঠিক আছে, এখানে আলফানসোটার একটাই অসুবিধা, এর কারণে ছালটা একটু মোটা, কিন্তু আমাদের যেহেতু পাথুরে মাটি এবং ক্লাইমেট খুব মানে টাফ ক্লাইমেট,
হ্যাঁ, তো সেই কারণে একটা ছালটা শক্ত হয়ে যাওয়াটা এটা একটা সুবিধা, যেখানেতে পেস্ট ইনসিডেন্টস কম হয়, ঠিক আছে, বা রোগের আক্রমণ অনেক কম হয়। হ্যাঁ, আর এর দিক থেকে আটিটা একটুখানি থিকনেসটা বেশি হয়, যেটা আমরা নর্মালি রত্নাগিরি আলফানসো বা এমনি আলফানসোতে জেনারেলি যেটা দেখা যায়, মানে জানা যায়, মানে বইয়ে পড়ে যেটা শেখা যায়, সেটা হচ্ছে যে ওটা পেপার লাইক স্টোন হবে, কিন্তু এখানেতে একটু থিকনেসটা বেশি। আমি তো দেখছিলাম যে পুরো মাটিটাই হচ্ছে একদম পাথুরে মাটি, পুরো পাথুরে মাটি। এই আপনার যে জায়গা যতটা ঘুরলাম, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ঘুরে যা দেখলাম, তাতে হচ্ছে পুরোটাই পাথুরে মাটি। সোর্স অফ ওয়াটার, আপনার ড্রিপ ওয়াটারও নেই দেখলাম এখানে, গাছের তলায় তলায় ড্রিপ ওয়াটার ছিল, এখন নেই দেখছি। তাহলে এটাকে মেনটেন করেন কি করে? এই যে এত গাছ, এই তীব্র দাবদাহ, 40 ডিগ্রির উপরে 42-45 ডিগ্রি বাঁকুড়া টেম্পারেচার, এটাকে কন্ট্রোল করেন কি করে? একটা বলি, অ্যাকচুয়ালি আমরা এই বাগানেতে আমরা কোনো রকমভাবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ করি না, ঠিক আছে? কেন? এটা অ্যাকচুয়ালি দেখুন, যত আমি আন্ডারগ্রাউন্ড ওয়াটার যত বেশি ইউজ করব, তত কিন্তু আস্তে আস্তে গ্রাউন্ড ওয়াটার টেবিল অনেকটা নিচের দিকে যাবে, ঠিক আছে? এবং তার থেকে সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের এখানেতে সল্টের অ্যাক্টিভিটি বেশি। আমার ভেজিটেবল কাল্টিভেশন হয় পুরোটাই ড্রিপে। হ্যাঁ, ড্রিপ লাইনটা ক্লগ করে যাওয়াটা বিরাট বড় সমস্যার দেখা যায়, ওই কারণে আমরা ইউজ করি না। এবং পুরো যে এখানেতে যে 150 বিঘে যে জায়গাটা আছে, সেটা 4 সাইডেতে আমার কিন্তু টানেল কাটানো আছে, পরীক্ষার মতো কাটানো আছে, ঠিক আছে, যাতে পুরো রেন ওয়াটারটা হারভেস্ট হয়ে যায় ওই পুকুরটাতে জমা। একটা বড় পুকুর আছে আমার কাছে, সেই পুকুরটার থেকেই আমার সারা বছরের জলের রিকোয়ারমেন্ট কিন্তু আমার মিটে যায়। আর আম গাছগুলোর ক্ষেত্রে আমি একটা বলি, আমি প্রত্যেকটা গাছেতে 2 গ্রাম করে হাইড্রোজেল বলে একটা মেটেরিয়াল আমি ব্যবহার করেছিলাম, এটা ইসরায়েলের প্রোডাক্ট। হ্যাঁ, তো যেটা আপনার 1 গ্রাম 500 গ্রাম জলকে অ্যাবজর্ব করে রাখতে পারে, ঠিক আছে? সেটা আমি 2 গ্রাম করে পার প্ল্যান্টে দিয়েছিলাম। এই জন্য লাস্ট 4 বছরে আমার কোনো গাছেতে কিন্তু ইরিগেশনের কোনো প্রয়োজন হয়নি। আচ্ছা, মানে টেকনোলজিটাকে কাজে লাগানো। এবার তো প্রচুর মুকুল এসেছিল, আর এবার যেটা হয়েছে সবচেয়ে, আপনাদেরও ফলন যেরকমভাবে ভালো হয়েছে, তেমনভাবে কিন্তু বৃষ্টিও হয়েছে ভীষণ রকমভাবে। একদম চৈত্রের যেমন গরমটা ছিল, তেমনভাবে কিন্তু বৃষ্টিটাও দিচ্ছে। এতে কি ফলনের ক্ষেত্রে কিছু ভালো হচ্ছে, নাকি ফলনের খারাপ দিক রয়েছে? হ্যাঁ, দেখুন, একটা জিনিস হচ্ছে, আমরা যেহেতু এই বাগানেতে রেগুলার ফাঙ্গিসাইড বা মানে ট্রিটমেন্টগুলো নিয়ে থাকি মুকুল আসার সময় থেকে, আমাদের তো জেনারেলি কোনো রকমভাবে ইনঅর্গ্যানিক কোনো কিছু ব্যবহার করি না এই বাগানেতে, ঠিক আছে? সেই কারণেও দেখা যায় যে কিছু পেস্ট ইনসিডেন্টস বা ইনসেক্ট বা ফাঙ্গাল প্রবলেম একটু কম হয়, ঠিক আছে? তো এই যে ইন্টারমিডিয়েট বৃষ্টিটা হচ্ছে, তার সঙ্গে ম্যাক্সিমাম জায়গায় যেটা হয়ে গেছে শিলাবৃষ্টি এবং ঝড়, প্রচণ্ড ঝড় চলে গেছে। আর আমাদের এই বাগানটাতে একটা সুবিধা হয়েছে, 2 সাইডটাতে আন্ডুলেটিং এলাকার জন্য 4 সাইডতে হচ্ছে নিচু জায়গা, লো এরিয়া, তারপরে হঠাৎ করে আপল্যান্ড শুরু হচ্ছে, ঠিক আছে? সেখানে কি হয়, যখন খুব উইন্ড থ্রাস্ট আসে, তখন সবসময় 2টো সাইড দিয়ে বেরিয়ে চলে যায়। এই কারণে আমাদের বাগানেতে কিন্তু উইন্ডের জন্য যে ঝড়েতে যে আম পড়ে যাওয়ার যে সম্ভাবনা থাকে বা অত্যধিক বৃষ্টির সময় আম ঝরে যায়, সেটা এবছর হয়নি। অন্যান্য বছর এটাতে ক্ষতিগ্রস্ত হয়, এবং সব বাগানেই প্রায় আম চাষিরা এটাতে ক্ষতিগ্রস্ত হয়, যদি না উইন্ড বেরিয়া ঠিকঠাক থাকে। হ্যাঁ, আর আমাদের এইরকম জায়গাতে, এরকম একদম উষর জায়গাতে উইন্ড বেরিয়া সেরকমভাবে রেডি করা থাকে না, হ্যাঁ, জেনারেলি। তো সময় লাগবে হয়তো, সেই সময়ের মধ্যে আরও গাছগুলোকে আমরা ট্রিমিং করে নিতে পারবো। এবং আমরা এখানেতে যেটা করেছি, সেটাতে প্রত্যেকটা গাছকে আমরা ক্লিপিং করেছিলাম, টপিং মানে নিপিং করে দিয়ে জাস্ট গাছটাকে বুশি করে নেওয়া হয়েছে, যাতে আমটা মোটামুটি পেটের কাছাকাছি থাকে, হ্যাঁ, কোমরের কাছাকাছি থাকে। তাতে কী হবে, উইন্ড থ্রাস্টটা অনেক কমে যায়। আর একটা জিনিস হচ্ছে, এই বৃষ্টিটা হচ্ছে সেটা খুবই ভালো দিক, আমের গ্রোথটা ঠিকঠাক হবে। কিন্তু এর পরে যদি খুব বেশি বৃষ্টি হয়, তখন কিন্তু টেস্টের দিকে একটু চেঞ্জেস আসবে। আচ্ছা, আপনি কি হারভেস্ট শুরু করেছেন? আমার হারভেস্ট শুরু হয়ে গেছে। কি মনে হয় যে অন্যান্য বছর যেরকমভাবে আপনি আম দিতে পেরেছেন, রসনা তৃপ্তি দিতে পেরেছেন, এবার কি তার চেয়ে আরেকটু ভালো কিছু হবে? হ্যাঁ, এবছরে অ্যাকচুয়ালি আমি আপনাকে একটু বলি, আমরা অন্যান্য বছরেতে কি করা হয়, যে আমরা বাগান থেকে আমটা বিভিন্ন পাইকারকে ধরে দেওয়া হয়, ঠিক আছে? তো সেখানেতে কি হয়ে যায়, আমাদের আমটা নিয়ে যায়, হ্যাঁ, নিয়ে যে তারা কার্বাইড থেকে আরম্ভ করে যাবতীয় যত রকম নিউসেন্স করা যায় সেটা করে দেয়, ঠিক আছে? এখন তো ম্যাক্সিমামই তো আমি গাছ থেকে পাকা আম, মানে গাছ পাকা আম খেতে পারবেন না, ঠিক আছে? এটা একটা বিরাট বড় এবং ক্ষতিকর জিনিসের সাথে ভরে যাচ্ছে, ঠিক আছে? তো আমি এবছর কি আমাদের মানে এই আমটাকে নিয়ে মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে একটু চেঞ্জ করেছি। আমি এবারে চাইছি যে আমি এখানেতে হোলসেল করব না,
ঠিক আছে। এবং আমি এটাকে পুরোটাই রিটেলের থ্রুতেই এটাকে কাস্টমারের কাছে পৌঁছে দেব, এবং কাস্টমারের কাছে পৌঁছে যাওয়ার একটা প্রয়াসে আমরা বিভিন্ন জায়গাতে ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করে আমরা কিছু কাজ আগাচ্ছি, ঠিক আছে। এবং এইখানেতে প্রায় 2 কুইন্টালের মতো আম এরকমভাবে আমরা সেল করেছি এবছর অলরেডি। আমাদের বোম্বাই, আলফানসো আর কেশর হারভেস্টিং শুরু হয়েছে, ঠিক আছে। বোম্বাইটা ফার্স্ট হারভেস্ট হয়েছিল, বোম্বাই এবং আলফানসো দিয়ে আমরা মার্কেট শুরু করেছি জাস্ট, ঠিক আছে। আমি চাইছি যে বাঁকুড়া, পুরুলিয়া শহরগুলোতে আমের তো প্রচুর ডিমান্ড থাকে, হ্যাঁ। সেখানেতে কাস্টমাররা যারা আজকের অনুষ্ঠান শুনছেন বা দেখছেন, হ্যাঁ, তারা অন্তত অ্যাটলিস্ট জানতে পারবেন যে বাঁকুড়ার থেকে বেশি দূরে নয়, 22 কিলোমিটার দূরে একটা বেশ বড় আমের বাগান আছে, যেখানেতে অনেক 20 রকমের জাতের প্রজাতির রয়েছে, ঠিক আছে, আম। তো তারা কিন্তু এখানেতে এসে মানে এখান থেকে সেই গাছ থেকে পেরে নিয়ে যাওয়ার একটা যে সুযোগটা, সেই সুযোগটা মানে একদম কোনো রকম কোনো রাসায়নিক নয়, কোনো রকম পেস্টিসাইডস নয়, যেখানে একদম সুন্দরভাবে সেটা রয়েছে। আপনি যে চাকরিটা ছেড়ে এলেন, আপনার মনে হলো যে আমের বাগান করবেন, সেই জায়গা থেকে আজকে দাঁড়িয়ে কি আপনার মনে হচ্ছে যে আপনি সাকসেস? দেখুন, এখনও সেভাবে বলা যাবে না, বলা সম্ভব নয়, কেন কি যে কোনো বিজনেসেই প্রথমে তো প্রচুর ইনভেস্ট করতে হয়, ঠিক আছে। তো আমারও সেই হিসাবেতে ইনভেস্টমেন্টটা একটা বেশ ভালো রকম জায়গায় পৌঁছে গেছে, ঠিক আছে। কিন্তু যে পরিমাণ আম রয়েছে সেটাকে যদি আমি ঠিকঠাকভাবে যদি মার্কেট করতে পারি, ঠিক আছে, এবং ঠিকঠাক দাম একটা, মানে দেখুন, আমাদের কৃষি ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি জানেন তো, যে কোনো ফ্যাক্টরির থেকে যদি কোনো জিনিস বের হয়, প্রোডাক্ট বের হয়, তখন তার গায়ে এমআরপির একটা স্ট্যাম্প মেরে দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু মানে দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশ কৃষি নির্ভর হলেও যদি আমি ধরে নিই এই বাগানটি একটি ফ্যাক্টরি, ঠিক আছে, তো আমটি যখন আমি বিক্রি করতে যাব তখন যে নেবে সে কিন্তু দাম বলবে, ঠিক আছে। আমাদের এই জিনিসটা মানে খুব একটা বিরাট বড় অন্তরায়। ধরুন আমি যদি নিয়ে যাই একটা পাইকারি কাছে, তো পাইকারি বলবে দামটি বলে দেবে, ঠিক আছে। আমি বলতে পারবো না যে আপনি চাষ করে আপনি কত খরচ হলো কি অনুযায়ী সেই অনুযায়ী দাম ঠিক করতে পারবেন না। আমি যে আমার যে কস্ট অফ কাল্টিভেশন এবং তার সঙ্গে আমার প্রফিট রেখে আমি যে বলবো বাজার যেটা চলবে সেটার উপরেতেই আমাকে চলতে হবে, ঠিক আছে, সেটাই মেনে নিতে হবে। এই কারণে আমি চাইছি যে পার্সোনাল কন্ট্যাক্টে যতটা জায়গাতে পারা যায় আমি কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, এবং বাঁকুড়া জেলাটাকে, বাঁকুড়া শহরটাকে দিয়ে আমি শুরু করেছি অলরেডি। আস্তে আস্তে দেখা যাক এটা হয়তো স্প্রেড আপ। না, এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে আপনি সরাসরি এভাবে বিক্রি করবেন, এটাও তো আরেকটা অপশন রয়েছে, যে যদিও ফ্রুটস তবুও অনলাইন বিক্রির ক্ষেত্রেও তো সুবিধা দিতে পারে। ধরুন বহু মানুষ আছে যারা হয়তো আলফানসো চাইছে, সেই আলফানসো আপনার কাছ থেকে অনলাইনে সে নিতে আগ্রহী, সেক্ষেত্রে কিভাবে সে পাবে? সেটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমরা এটার উপরে কাজ করছি অলরেডি, ঠিক আছে। এবারে মার্কেটের বেসেতে ধরুন কাস্টমার বেসটাকে যদি আমরা ঠিকঠাকভাবে এই বছরটাই আমরা ঠিকঠাক দেখে নিতে পারি, হ্যাঁ, দেখুন 100 টন আম যদি আমি হিসাব করি 1 লাখ কেজি, ঠিক আছে, 1 লাখ কেজি আম মোটামুটি ধরুন যদি মানে একজন এক একটা সিজনেতে প্রত্যেক এই যে 20টা ভ্যারাইটি আছে তাতে একসাথে উঠে যাবে না, ঠিক আছে। আমাদের 20টা ভ্যারাইটি বহুদিন, হয়তো প্রায় 3 মাস ধরে এটাকে চলবে, হ্যাঁ। তো সেখানেতে আমি যদি হিসাব করি একটা ফ্যামিলিতে যদি আমি হিসাব করি মোটামুটিভাবে একটা সিজনেতে 30 থেকে 40 কেজি আম বা 50 কেজি আম কিন্তু খাওয়ায়, কনজিউম করা হয় 3 মাসের পিরিয়ডেতে, ঠিক আছে। তো 50 কেজি আমের মধ্যে আমি তো কিছুটা পাবো, বা যদি সেরকম হয় যে আমি কনভিন্স করতে পারি, তাহলে ধরুন আমাকে বেশি লোকের কাছে কিন্তু পৌঁছাতে হবে না, ঠিক আছে। একটা বেশ গ্রুপ নিয়ে রিফিল এফেক্টে যদি ধরুন আমার বাগানের আমটার যদি একটা টেস্ট হয়, সেটা রিফিল এফেক্টে আস্তে আস্তে ছড়াবে, ঠিক আছে। সেই অবস্থায় যদি আমরা একটা কাস্টমার বেস পেয়ে যাই, তখন অটোমেটিক্যালি আমরা কিন্তু এইটাকে মার্কেটিংটাকে, যেহেতু আমাদের ভেজিটেবলসটাও পরে পরে হয়, তো আমরা আমের সঙ্গে সঙ্গে সবজিটাকেও কিন্তু আস্তে আস্তে করা হবে, মানে আপনি শুধুমাত্র আম না, অফ সিজনটাতে যে সময়টা আম হয়ে গেল সেই সময় বর্ষার সময়টা আপনি বলছিলেন যে গরমের সময়টা এই সামারটাতে আপনি কোনো রকম কোনো ভেজিটেবলস করেন না, বাকি যে শীত সেই সময়টাতে সবজি চাষটা করেন, কারণ ওই সময় ওয়াটার ক্রাইসিসটা থাকে না বলে। শীত আর বর্ষাতে আমাদের এখানে প্রচুর কী ধরনের ভেজিটেবলসের মধ্যে ধরুন আমরা এখানেতে মানে সমস্ত ধরনের বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, লঙ্কা, হ্যাঁ, এরকম জাতীয় যেমন ফসল, তার সঙ্গে সঙ্গে আমরা রেড ক্যাবেজ, হ্যাঁ, ব্রকোলি, বিভিন্ন কালার্ড ফুলকপি সেগুলো সমস্ত এখানে চাষবাস হয়, ঠিক আছে, এবং কালার্ড ক্যাপসিকাম অবধি এখানেতে আমরা কাল্টিভেট করি।
সারা কীরকম পাচ্ছেন? মাত্র তো কয়েকটা বছর হলো। হ্যাঁ, সারা মানে যেটা দেখা গেল আস্তে আস্তে কিন্তু এটা নিয়ে অনেক মানুষ কিন্তু উৎসাহ নিয়ে আসে, এবং আমার মানে আমি দেখছি যে বাঁকুড়া শহর থেকেও কিন্তু কাস্টমার এখানেতে এসে ভেজিটেবলস এবং ফ্রুটস নিয়ে যান, ঠিক আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার এখানে স্ট্রবেরি চাষ হয়। স্ট্রবেরি চাষ হয়। স্ট্রবেরিটা কিন্তু একদম মানে শুশুনিয়া বা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু খাদড়া এইসব জায়গা থেকেও কিন্তু স্ট্রবেরি কালেক্ট করতে লোকজন আসেন। আমের ফলনে আমি বারবার যেটা বলি যে শুধুমাত্র মুর্শিদাবাদ বা মালদা নয়, বাঁকুড়ার মাটিতেও আমের ফলন যথেষ্ট সুস্বাদু হচ্ছে এবং রসনা তৃপ্তি দিচ্ছে। আমপ্রিয় বাঙালি বলুন, আমপ্রিয় রসনাপ্রিয় মানুষ বলুন, সে শুধু বাঙালি হতে হবে এমনটা নয়, সমস্ত ক্ষেত্রে সমস্ত দেশের মানুষই আম ভালোবাসেন। তাই তো বাঁকুড়ার আম বারে বারে দিল্লিতে যখন আম উৎসবে যায় সেখানেও কিন্তু একটা প্রথম স্থান অধিকার করে নিয়ে আসে। এতটাই স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে উঠেছে এই আম। আর আপনার জন্য তো সুযোগ থাকছে, আপনি সরাসরি বাগানে আসুন। বাগানে এসে আপনার পছন্দ মতো কোনো গাছে আলফানসো রয়েছে ঝুলছে, আলফানসো নিতে পারেন, আম্রপালি নিতে পারেন, মল্লিকা নিতে পারেন, বোম্বাই নিতে পারেন, কোহিতুর নিতে পারেন, কত কত আম। আপনার পছন্দের আম আপনি পছন্দ করে নিতে পারবেন আমের বাগান থেকে। আবার অজানা আমও রয়েছে, সেই আমগুলি এখনো পর্যন্ত কোন প্রজাতির সেটা চিহ্নিতকরণ হয়নি। তাই আপনি ইচ্ছে থাকলে একবার আমের বাগান ঘুরে যান। বাঁকুড়া থেকে বেশি দূরে নয়, খুব কাছেই, মাত্র 20-22 কিলোমিটারের পথ। বেড়াতে বেড়াতে চলে আসুন আর এই আমের বাগানে এসে আম নিয়ে খুশিতে ফিরে যান, সঙ্গে রসনা তৃপ্তিও করে যান এখানে থেকেই। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর মানস মণ্ডল। ডক্টর মানস মণ্ডল, আমি বলছিলাম যে চাকরি ছেড়ে তিনি আমের বাগান নিয়ে পড়েছেন। সিজনে আমের বাগান, বাকি বর্ষার সময় শীতের মরশুমে তিনি সবজির বাগান করছেন, সবজি চাষ করছেন, আর পথ দেখাচ্ছেন, পথ দেখছেন নতুনভাবে। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, নমস্কার আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্তই। আপনারা ছিলেন রেডিও সিটি বাংলার এই বিশেষ অনুষ্ঠানে আড্ডা লাইভ, সঙ্গে দেবাশিস।